আচ্ছা সাউন্ড এবার ঠিক আছে বলে একটু দেখো তো সাউন্ড ঠিক আছে কিনা। আচ্ছা সাউন্ড এবার ঠিক আছে বলে একটু দেখো তো সাউন্ড ঠিক আছে কিনা। ওকে, তাহলে আমরা শুরু করি। আচ্ছা, তো একটু সবাইকে যেটা বলবো যে আমি যেহেতু আজকে আমি একেবারে চেষ্টা করবো হিসাব সমীকরণের মৌলিক বিষয়গুলো আলোচনা করার আর বেসিক জিনিসগুলো আলোচনা করার। কারণ তোমরা জানো হিসাব সমীকরণ তোমাদের একাডেমিক লাইফ থেকেই কিন্তু তোমাদের এটা আসলে প্রয়োজন হয়। সুতরাং এই বিষয়টা আসলে ভালো করে জানা বা পড়ার প্রয়োজন বলে আমি মনে করি। তো একটু যদি তোমরা কন্ট্রিবিউট করে, তোমরা যদি একটু লাইভটা শেয়ার করে দাও এবং যারা ক্লাসে না ওদেরকে যদি একটু মেনশন করে দাও, তাহলে তাদের অনেকে হয়তো আমাদের সাথে আজকের ক্লাসটাতে যুক্ত হতে পারতো। উপস্থিতি আসলে বেশি থাকলে পড়াইতে একটা উৎসাহ কাজ করে। তো আমি আশা করব সবাই একটু সহযোগিতা করবা, লাইভটা একটু সবাই যার যার জায়গা থেকে একটু শেয়ার করে দিবা। লাইভটা একটু যদি সবাই শেয়ার করে দেই তাহলে আমাদের আসলে পড়াইতে ভালো লাগবে উপস্থিতি বেশি থাকলে। আচ্ছা যেটা হোক, তাহলে হিসাব সমীকরণের একবারে মৌলিক বিষয়গুলো থেকে আমরা অ্যাডভান্স লেভেল পর্যন্ত আলোচনা করার চেষ্টা করব। তবে সেটা ডিপেন্ড করবে তোমাদের উপস্থিতির উপরে। যদি উপস্থিতি ভালো থাকে তাহলে আমরা সামনে দিকে কন্টিনিউ করবো, নয়তো হয়তো বা আমরা কিছুক্ষণ পরে আমরা ক্লাসটা শেষ করব। তো আমি আশা করব সবাই আসলে শেষ পর্যন্ত থাকবা এবং যারা যুক্ত হয়েছে তারা অবশ্যই লাইভটা শেয়ার করে দিবা। তো চলো আমরা শুরু করি। তো হিসাব সমীকরণটা আসলে কি আমরা যদি একটু ভালো করে বোঝার চেষ্টা করি, তো এই একেবারে আমি কিন্তু বেসিক লেভেল থেকে আলোচনা করব, একবারে বিস্তারিত সবকিছু আমরা আলোচনা করব। তো নরমালি তোমরা হিসাব সমীকরণ বলতে একটা একটা রূপ তোমরা চিনো সবাই বা জানো, হচ্ছে a = l + এর OE। এসএসসির বইতে শুধু ই থাকে। আচ্ছা, এটা কোনো সমস্যা না, যে কোনো ফর্মে থাকলেই হয়েছে। তাহলে এইটাকে যদি তুমি হচ্ছে বাংলায় কনভার্ট করো তাহলে তুমি কি পাচ্ছ? সম্পদ = দায় প্লাস মালিকানা, মালিকানা সত্য। সম্পদ = দায় প্লাস মালিকানা সত্য। একেবারে বেসিক জিনিসগুলো আলোচনা করার চেষ্টা করব, শেষ পর্যন্ত সবাই থাকলে অনেক বেশি উপকার হবে। এই যে সমীকরণটা, এই সমীকরণটা হচ্ছে একেবারে মূল রূপ, হিসাব সমীকরণের মূল রূপ। এই জন্য এটাকে বলা হয় হিসাব সমীকরণের মৌলিক। এটাকে হিসাব সমীকরণের কি রূপ বলা হয়? মৌলিক রূপ বলা হয়। এটাকে হিসাব সমীকরণের কি রূপ বলা হয়? মৌলিক রূপ বলা হয়। পরীক্ষায় প্রশ্ন আসতে পারে হিসাব সমীকরণের মৌলিক রূপ কোনটি, হিসাব সমীকরণের মৌলিক রূপ কোনটি। তখন আমরা a = l + এর OE অথবা সম্পদ = দায় প্লাস মালিকানা সত্য এটা অ্যানসার করব। কিন্তু পরীক্ষায় যদি এমন প্রশ্ন আসে যে সঠিক হিসাব সমীকরণের সঠিক রূপ কোনটি, ভালো করে খেয়াল করতে হবে তোমাকে। যদি সঠিক রূপ কোনটি পরীক্ষায় আসে তখন এইটাও একটা সঠিক রূপ। এটা একটা কি রূপ? এটা একটা সঠিক রূপ। তাছাড়াও আরো সঠিক রূপ আছে। কি রূপ আছে দেখো, তুমি চাইলে কিন্তু এটাকে এইভাবে লিখতে পারো, a - এর l = OE। তুমি এইভাবে লিখতে পারো। তুমি আবার লিখতে পারো a - এর OE = l। তুমি এইভাবেও লিখতে পারো। অর্থাৎ এইটার পাশাপাশি এই দুইটাও কিন্তু সঠিক উত্তর। যদি সঠিক রূপ বলে বা কোনটি সঠিক বলে তখন কিন্তু এটাও সঠিক, এটাও সঠিক, এটাও সঠিক। কিন্তু যদি মৌলিক বলে, মূল রূপ বলে, তাহলে হচ্ছে এইটা সঠিক। কারণ এইটা থেকে কিন্তু আমি এই দুইটা বানাইতে পারছি, তাই না? এইটা না থাকলে কি এই দুইটা করতে পারতাম না। তাহলে এটা হচ্ছে এটা। এবং আরেকটা জিনিস তোমাকে একটু খেয়াল রাখতে হবে,
এই যে সম্পদ থেকে দায় বাদ দিলা, এই যে সম্পদ থেকে দায় বাদ দিলে আমরা কি পাচ্ছি? মালিকানা সত্ত্ব পাচ্ছি। সম্পদ থেকে দায় বাদ দিলে কি পাওয়া যায়? মালিকানা সত্ত্ব পাওয়া যায়। এই মালিকানা সত্ত্বের একটা নাম আছে, এই মালিকানা সত্ত্বের একটা নাম হচ্ছে নিট সম্পদ। কি সম্পদ বলো তো? নিট সম্পদ। কখনো যদি পরীক্ষায় প্রশ্ন আসে যে নিট সম্পত্তির পরিমাণ নির্ণয় করো, নিট সম্পদের পরিমাণ নির্ণয় করো, তখন তোমার বুঝতে হবে যে তোমাকে কি করতে হবে? সম্পদ থেকে দায় বাদ দিতে হবে। মোট সম্পদ থেকে মোট দায় বাদ দিলে তুমি কি পেয়ে যাচ্ছ? তুমি হচ্ছে নিট সম্পদ পেয়ে যাচ্ছ। তুমি কি পেয়ে যাচ্ছ? নিট সম্পদ পেয়ে যাচ্ছ। কথা কি বোঝা গেল? সাউন্ড কি ক্লিয়ার না? সাউন্ড কি শোনা যায় না? সাউন্ড ক্লিয়ার কি না? একটু আগে তো বললা কলেজে আজকে হিসাব পড়াইছে। আচ্ছা, সাউন্ড তো ক্লিয়ার থাকার কথা। একটু আগে তো বললা সাউন্ড ঠিক আছে, তাই তো ক্লাস শুরু করলাম। সাউন্ড কি ঠিক আছে? কেউ একজন বলো সাউন্ড ঠিক আছে কিনা? ওকে, ঠিক আছে। তাহলে এখন আমরা আরেকটা বিষয় একটু জানার চেষ্টা করব, যেটা খুবই গুরুত্বপূর্ণ। এই যে দেখো, এখানে মূলত একটা বিষয় তোমাকে একটু ভালো করে খেয়াল করতে হবে, যে এই যে সম্পদ ইকুয়ালস টু দায় প্লাস মালিকানা সত্ত্ব, বেসিক্যালি এই পাশটাকে আমরা বলতেছি। দেখো একটা জিনিস বুঝার চেষ্টা করো, খুবই বেসিক জিনিস। এটা হচ্ছে সম্পদ পাশ, এটা হচ্ছে সম্পদ, এটা হচ্ছে কি পাশ? সম্পদ পাশ। আর এই দুইটা মিলে পুরো পাশটা হচ্ছে দায় পাশ। আমি ভালো করে বুঝার চেষ্টা করি। হিসাব সমীকরণের বেসিক্যালি দুইটা পাশ, একটা পাশে সম্পদ আর এক পাশে হচ্ছে দায় প্লাস মালিকানা সত্ত্ব। এক পাশে সম্পদ আর এক পাশে কি? দায় প্লাস মালিকানা সত্ত্ব। কিন্তু তুমি দায় প্লাস মালিকানা সত্ত্বকে একসাথে দায় বলতে পারো। কারণ প্রশ্ন হলো স্যার আমরা তো শুধু এল কে দায় জানি, তাহলে ওইও কিভাবে দায়? খেয়াল করতে হবে তোমাকে। এইখানে যে এল দেখতে পাচ্ছ, এই এলটা হচ্ছে বহির্দায়। এই এলটা কি দায়? বহির্দায়। এলটা কি দায়? বহির্দায়। এই এলটা কি দায়? এটা হচ্ছে এক্সটার্নাল লায়াবিলিটিস, প্রতিষ্ঠানের বাইরের দায়। আর এই যে ওইটা তুমি দেখতে পাচ্ছ, এই ওইটা কি দায় জানো? এটা হচ্ছে অন্তদায় বা আন্তদায়। ঠিক আছে, এটা হচ্ছে আন্তদায়। এটা হচ্ছে ইন্টারনাল লায়াবিলিটিস, প্রতিষ্ঠানের ভিতরে দায়। কথা কি বুঝতে পারছো কিনা? তাহলে তোমার অনেক সময় তোমার পরীক্ষায় কিন্তু প্রশ্ন আসে যে অন্তদায় বা আন্তদায়ের পরিমাণ নির্ণয় করো, অভ্যন্তরীণ দায়ের পরিমাণ নির্ণয় করো। তখন তোমাকে খেয়াল রাখতে হবে এখানে অভ্যন্তরীণ দায় বলতে কাকে বোঝাচ্ছে? মালিকানা সত্ত্বকে বোঝাচ্ছে। আর বহির্দায় বলতে দায়কে বোঝাচ্ছে। তবে আমরা সবসময় খেয়াল রাখবো, বেসিক্যালি দায় বলতে বহির্দায়কে বোঝানো হয়। দায় বলতে কোন দায়কে বোঝানো হয়? বহির্দায়কে বোঝানো হয়। তবে পরীক্ষার হলে যদি আমাকে আলাদা করে প্রশ্ন করে যে কোনটা বহির্দায় কোনটা অন্তর্দায়, তখন আমি আলাদা করে ব্যাপারটা ক্লিয়ার করতে পারি। তাহলে বহির্দায় বের করবো আমি কিভাবে? বহির্দায় বের করার সূত্র হচ্ছে স্বল্পমেয়াদী দায়ের সাথে স্বল্পমেয়াদী দায় প্লাস দীর্ঘমেয়াদী দায় কি করতে হবে? যোগ করতে হবে। স্বল্পমেয়াদী দায়ের সাথে দীর্ঘমেয়াদী দায় যোগ করলে তুমি কি পেয়ে যাবা? বহির্দায় পেয়ে যাবা। স্বল্পমেয়াদী দায়ের সাথে দীর্ঘমেয়াদী দায় যোগ করলে তুমি বহির্দায় পেয়ে যাবা। আর আন্তদায় বের করতে বললে তোমাকে মালিকানা সত্ত্ব বের করতে হবে। আন্তদায় বের করতে বললে কি বের করতে হবে? মালিকানা সত্ত্ব বের করতে হবে। তারপর আমরা সঠিক রূপ দেখলাম, আমরা মৌলিক রূপ দেখলাম। পাশাপাশি যদি কখনো তোমাকে নিট সম্পদ বের করতে বলে, তোমাকে খেয়াল রাখতে হবে সম্পদ থেকে দায় বাদ দিলে যা পাওয়া যায় ওটাই তোমার নিট সম্পদ। এখন আরেকটা বিষয় একটু খেয়াল রাখতে হবে, যদি পরীক্ষায় প্রশ্ন আসে যে হিসাব সমীকরণের উপাদান কয়টি বা কি কি? হিসাব সমীকরণের উপাদান তাহলে আমরা কয়টা পেলাম এখানে বলো তো? উপাদান, হিসাব সমীকরণের উপাদান কয়টা পেলাম? হিসাব সমীকরণের উপাদান পেলাম আমরা কত? তিনটি। কি কি পেলাম বলো তো? সম্পদ, দায় আর মালিকানা সত্ত্ব। সম্পদ, দায়, মালিকানা সত্ত্ব। হিসাব সমীকরণের উপাদান তাহলে কয়টা পেলাম? মৌলিক উপাদান। পরীক্ষায় প্রশ্ন আসতে পারে হিসাব সমীকরণের মৌলিক উপাদান কোনটা? আমি তো তোমাকে বললাম যে হিসাব সমীকরণের মৌলিক রূপ হচ্ছে এটা। তাহলে সম্পদ, দায়, মালিকানা সত্ত্ব হচ্ছে মৌলিক, মানে মৌলিক উপাদান। কথা বুঝতে পারছো কিনা? মৌলিক উপাদান। এবং এই হিসাব সমীকরণকে উদ্বৃত্তপত্র সমীকরণও বলা হয়। কি বলা হয়? উদ্বৃত্তপত্র সমীকরণও বলা হয়। কি বলা হয়? উদ্বৃত্তপত্র সমীকরণও বলা হয়। এখন প্রশ্ন হলো উদ্বৃত্তপত্র সমীকরণ কেন বলা হয়? কারণ তুমি একটু যদি খেয়াল করো, এই যে উদ্বৃত্তপত্র বলতেছি, উদ্বৃত্তপত্র বা আর্থিক অবস্থার বিবরণী যখন তুমি করবা, তখনও দেখবা আর্থিক অবস্থার বিবরণীর উপাদান কয়টা? তিনটা। আর্থিক অবস্থা বিবরণীর উপাদান কোন তিনটা? সম্পদ, দায় আর মালিকানা সত্ত্ব। এই জন্য হিসাব সমীকরণকে উদ্বৃত্তপত্র সমীকরণও বলা হয়। যেহেতু হিসাব সমীকরণের যে তিনটা উপাদান আর উদ্বৃত্তপত্র বা আর্থিক অবস্থা বিবরণ তো সেম, এই তিনটাই উপাদান যেহেতু একই জিনিস, তাই এটাকে কি বলা হচ্ছে ভাই বলো তো? এটাকে বলা হচ্ছে উদ্বৃত্তপত্র সমীকরণ। এবং খুবই গুরুত্বপূর্ণ যে প্রশ্নটা পরীক্ষায় আসবে বলে আমি বিশ্বাস করি, যে একটা ঘটনা যদি লেনদেন হইতে হয়, একটা ঘটনা যদি লেনদেন হইতে হয়, তা অবশ্যই হিসাব সমীকরণকে প্রভাবিত করবে। হিসাব সমীকরণে প্রভাবিত করবে না এমন কোন ঘটনা কোনোদিনই লেনদেন হইতে পারবে না। আমি কথা বুঝাইতে পারলাম?
মানে কোন একটা ঘটনা যদি লেনদেন হইতে হয় সে কোনো না কোনো ভাবে অবশ্যই হিসাব সমীকরণকে প্রভাবিত করবে। যদি হিসাব সমীকরণ প্রভাবিত না হয় তাহলে সেটাকে লেনদেন বলা যাবে না। তাহলে আমরা কিন্তু আরেকটা বিষয় এখান থেকে বলতে পারি যে প্রতিটি লেনদেন, খেয়াল করতে হবে কি লিখতেছি, প্রতিটি লেনদেন সব সময় হিসাব সমীকরণকে প্রভাবিত করে। এটা মারাত্মক ইম্পর্টেন্ট। প্রতিটি লেনদেন সবসময় কাকে প্রভাবিত করে? প্রতিটি লেনদেন সব সময় হিসাব সমীকরণকে প্রভাবিত করে। প্রতিটি লেনদেন সব সময় হিসাব সমীকরণকে প্রভাবিত করে। কথা কি বোঝা গেছে কিনা? এই পর্যন্ত কি ক্লিয়ার সবাই? তোমরা যারা অলরেডি কানেক্ট আছো তোমরা যদি একটু শেয়ার করো তাহলে কিন্তু আরো কিছু বলাবান আমাদের সাথে ক্লাসে যুক্ত হইতে পারতো। এবং আমি বলছি আজকে হিসাব সমীকরণ একবারে বেসিক জিনিসগুলো আমরা আলোচনা করার চেষ্টা করব একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত। সো একটু যদি শেয়ার করো, ক্লাসে উপস্থিতি যদি আরেকটু বাড়ে তাহলে কিন্তু আসলে পড়াইতেও আমার উৎসাহ কাজ করবে বা আমি চেষ্টা করব একেবারে শেষ করার জন্য। সবাইকে অনুরোধ করবে একটু শেয়ার করে দাও, আর যারা ক্লাসে নাই ওদেরকে মেনশন করে দাও যাতে করে তারা আমাদের ক্লাসে যুক্ত হতে পারে। এবং এ পর্যন্ত ক্লিয়ার কিনা? আমি এখন পর্যন্ত যা আলোচনা করলাম তোমরা এটুকু জিনিস বুঝতে পারছো কিনা একটু কমেন্টে জানাও। এটুকু জিনিস বুঝতে পারছো কিনা সবাই একটু কমেন্টে জানাও। আমরা একটু কমিউনিকেট করে ক্লাসটা করার চেষ্টা করব। তোমরা যদি একটু রেসপন্স করো তাহলে আমার জন্য একটু সুবিধা হবে। তোমরা একটু রেসপন্স করার চেষ্টা করবো, অবশ্যই একটু রেসপন্স করলে আগে সুবিধা হবে সামনের দিকে। ঠিক আছে, তাহলে আসা হচ্ছে এবার আমরা দেখবো হিসাব সমীকরণের বর্ধিত রূপ। হিসাব সমীকরণের বর্ধিত রূপ। হিসাব সমীকরণের বর্ধিত রূপ ব্যাপারটা কি? যে হিসাব সমীকরণের রূপ যেটা ছিল, একটু যারা ক্লাসে আসো একটু রেসপন্স করতে হবে, যে কয়জনই আসো। তোমরা আসলে যদি শেয়ার না করো, ক্লাসে যদি অ্যাক্টিভ না হও তাহলে কিন্তু ক্লাসগুলো আসলে সেভাবে কন্টিনিউ করতে পারবো না। সপ্তাহে আমার ইচ্ছা ছিল প্রতি সপ্তাহে কমপক্ষে 3 থেকে 4টা ক্লাস নেওয়া, কিন্তু আমাদের কিছু সীমাবদ্ধতা আছে। সীমাবদ্ধতা বলতে মুখে বলা যাবে না, সেটা হচ্ছে আমাদের এই পেজে এটা চলমান থাকার কারণে আসলে কি হচ্ছে না, আর সবাই নোটিফিকেশন পাচ্ছ না। তো না পাওয়ার কারণে আসলে ঠিক টাইমে সবাই ক্লাসগুলো করতে পারছো না। তো আশা করছি খুব শীঘ্রই ইনশাআল্লাহ আমাদের এই সমস্যাটা দূর হয়ে যাবে এবং সবাইকে নিয়ে আমরা ক্লাসটা করতে পারবো। ঠিক আছে, তো যাই হোক, যেটা বলতেছিলাম, তাহলে হিসাব সমীকরণের কি রূপ পড়বো আমরা? বর্ধিত রূপ, এক্সটেনশন। হিসাব সমীকরণটাকে একটু বড় করে লেখা যায়। কিভাবে লেখা যায়? হিসাব সমীকরণের মূল রূপ ছিল a = l + এর OE। যখন এটাকে বর্ধিত করা হইলো, বর্ধিত করার সময় কি হইলো, এই যে হিসাব সমীকরণের 3টা উপাদান আছে, 3টা উপাদানের মধ্যে একটা উপাদান বিয়ে করছে আর 2টা আজীবন সিঙ্গেল। ঠিক আছে, এই 3টা উপাদানের মধ্যে কি হয়েছে? স্যার কলেজে উঠে আমার সব ফ্রেন্ড আসছে স্যার কমার্স। আচ্ছা ঠিক আছে। তো এই যে দেখো হিসাব সমীকরণের 3টা উপাদান, এই 3টা উপাদানের মধ্যে 2টা আজীবন সিঙ্গেল আর একটা হচ্ছে বিয়ে করছে। বিয়ে করছে কি? ওইটা হচ্ছে কি করছে? বিয়ে করছে। ওইটা কি করছে? বিয়ে করছে। ঠিক আছে, বিয়ে করেছে। তাহলে তোমাকে খেয়াল রাখতে হবে যে বিয়ে করেছে কে? ওই বিয়ে করছে। তাহলে এ আর এল কখনো বিয়ে শাদী করে নাই, তার সে আজীবন সিঙ্গেল। তাহলে বর্ধিত রূপে গিয়ে সে তার অবস্থানের কোনো পরিবর্তন হয়, সে এ থেকে গেল, এলটাও এল এর মতোই থেকে গেল। কিন্তু ওই বিয়ে করছে, ওই বিয়ে করার পর কাহিনী কি করছে? ওই বিয়ে করার পর তার বাচ্চা কাচ্চা হয়েছে 4টা। কয়টা বাচ্চা কাচ্চা হয়েছে? ওই বাচ্চা হয়েছে কয়টা? বাচ্চা হয়েছে 4টা। বাচ্চা হয়েছে কয়টা? 4টা বাচ্চা হয়েছে। এখন এই 4টা বাচ্চার মধ্যে আবার কি হয়েছে? মেয়ে হয়েছে 2টা, মেয়ে হয়েছে 2টা আর ছেলে হয়েছে 2টা। ঠিক আছে, ছেলে হয়েছে 2টা, মেয়ে হয়েছে 2টা। তো এখন মেয়ে 2টা কি? মেয়ে 2টা হচ্ছে ই আর হচ্ছে ডি। মেয়ের নাম রাখছে, একটা নাম রাখছে ই আর একটা নাম রাখছে ডি। আর ছেলের নাম হচ্ছে, একটা নাম হচ্ছে সি আর একটা নাম হচ্ছে আর। এই হচ্ছে 2 এ 2 এ 4, তার টোটাল 4টা বাচ্চার নাম। এখন একটা জিনিস খেয়াল করি যে মানে ছেলেরা কি করে? বিয়ে করে আরেকজন ফ্যামিলিতে নিয়ে আসে, অর্থাৎ ছেলেরা ফ্যামিলিতে সদস্য সংখ্যা বৃদ্ধি করে, আর মেয়েদেরকে বিয়ে দিয়ে দিয়ে তারা শ্বশুর বাড়িতে চলে যায়, অর্থাৎ তারা কি হয়ে যায়? ফ্যামিলি থেকে মাইনাস হয়ে যায়। তাহলে মাইনাস হয়ে যাওয়ার মানে হচ্ছে তাদের চিহ্নগুলো কি হবে? মাইনাস। অর্থাৎ ই আর ডি এর চিহ্ন হবে মাইনাস, ই আর ডি এর চিহ্ন হবে কি? মাইনাস।
আর ছেলের যেহেতু নিয়ে আসে আরেকজন প্লাস, তাহলে সি আর আর এর চিহ্ন হবে কি প্লাস। তাহলে আমরা যদি এটাকে একটু সাজাই যে সি প্লাস এর আর, কারণটা কি সি আর আর এর চিহ্ন হবে প্লাস কারণ তারা ছেলে, আর ই আর ডি এর চিহ্ন হবে মাইনাস কারণ তারা হচ্ছে মেয়ে, তারা বিয়ে দিয়ে দিব শ্বশুর বাড়ি চলে যাবে। ঠিক আছে, তাহলে এই হচ্ছে আমার বর্ধিত রূপ। এখন এই সি তে কি বোঝায়, এই সি তে হচ্ছে ক্যাপিটাল, সি তে হচ্ছে কি, সি তে হচ্ছে ক্যাপিটাল, আর তে হচ্ছে কি, আর তে হচ্ছে রেভিনিউ। কি রেভিনিউ, ক্যাপিটাল মানে আমরা সবাই জানি ক্যাপিটাল মানে হচ্ছে মূলধন, আর রেভিনিউ মানে হচ্ছে আয়। তারপর আমরা এখানে পাইছি ই, ইতে হচ্ছে এক্সপেন্স, এতে কি এক্সপেন্স, এক্সপেন্স মানে কি, এক্সপেন্স মানে হচ্ছে ব্যয়। আর ডি তে হচ্ছে ড্রয়িংস, দিতে কি ড্রয়িংস, ড্রয়িংস মানে কি বলেন তো, ড্রয়িংস মানে হচ্ছে উত্তোলন, ড্রয়িংস মানে কি উত্তোলন, ড্রয়িংস মানে হচ্ছে উত্তোলন। তাহলে একটা জিনিস খেয়াল করেন, মূলধন আর আয়ের সামনে হবে প্লাস, মূলধন আর আয়ের সামনে হবে কি প্লাস, মূলধন আর আয়ের সামনে চিহ্নটা কি হবে প্লাস, আর এক্সপেন্স আর ড্রয়িংস এর সামনে চিহ্নটা হবে কি মাইনাস, এক্সপেন্স আর ড্রয়িংস এর সামনের চিহ্নটা হবে কি বলেন তো মাইনাস, এক্সপেন্স আর ড্রয়িংস এর চিহ্নটা হবে কি সংসার করতে হলো, বিয়ে করছে তাই সংসার হচ্ছে, হ্যাঁ কালে বাচ্চা বাচ্চা হয়েছে, রাইট। তাহলে কি হইলো, তাহলে এক্সপেন্স আর ড্রয়িংস এর চিহ্নটা হবে মাইনাস। এই মাইনাসের চিহ্নগুলো মনে রাখা উচিত, কারণ এইটা তোমাকে এলোমেলো করে দিতে পারে। হ্যাঁ, পরীক্ষা হলে এটাকে কি করতে পারে, এলোমেলো করে দিতে পারে। কারণ সি আর আর এই লাইনের যে কোনো জায়গায় থাকুক না কেন তাদের চিহ্নগুলো প্লাস হবে, ই আর ডি যে কোনো জায়গায় যাক না কেন তাদের চিহ্নগুলো কি হবে, তাদের চিহ্নগুলো অবশ্যই অবশ্যই মাইনাসে থাকতে হবে। তাহলে একটা জিনিস তোমাকে সবসময় খেয়াল করতে হবে যে এই যে মালিকানা সত্ত্বের বাচ্চা কাচ্চা হচ্ছে চারটা, একটা হচ্ছে ক্যাপিটাল, রেভিনিউ, এক্সপেন্স আর ড্রয়িংস। তো এখানে এই চারটা সবসময় কাকে প্রভাবিত করবে, এই চারটা সবসময় মালিকানা সত্ত্বকে প্রভাবিত করবে। এই চারটা সবসময় কাকে প্রভাবিত করবে, এই চারটা উপাদান সবসময় মালিকানা সত্ত্বকে প্রভাবিত করবে, মানে সম্পদ আর দায় কোনোভাবে তার দ্বারা প্রভাবিত হবে না। এখন তোমাকে যে জিনিসটা খেয়াল করতে হবে যে তাহলে আমরা খুব সহজে বুঝতে পারলাম যে মূলধন আর আয় যদি হয় কি হয় বলতো, মূলধন আর আয় এই দুইটা চিহ্নগুলো কি হবে যেন, এই দুইটা চিহ্নগুলো হবে প্লাস। অর্থাৎ আমরা সবসময় খেয়াল রাখবো কোন লেনদেনের মধ্যে যদি আমরা মূলধন আর আয় সংক্রান্ত কোনো দাখিলা পাই, মূলধন আর আয় সংক্রান্ত কোনো দাখিলা পাইলে আমরা সহজে বুঝে যাব এর ফলে মালিকানা সত্ত্ব কি হবে, মালিকানা সত্ত্ব প্লাস হবে। কারণ কি এই দুটা মালিকানা সত্ত্বের ছেলে, সুতরাং এরা মালিকানা সত্ত্বের পরিমাণ বৃদ্ধি করবে। আর অন্যদিকে যদি আমরা প্রশ্নের মধ্যে বা কোন জাবেদার মধ্যে পাই ব্যয় বা উত্তোলন, অর্থাৎ ব্যয় বা উত্তোলন সংক্রান্ত কোন এন্ট্রি পাওয়ার অর্থই হচ্ছে এই মালিকানা সত্ত্বের পরিমাণ কি হয়ে যাবে, মালিকানা সত্ত্বের পরিমাণ কমে যাবে। দেখো আমরা বর্ধিত হিসাব সমীকরণটা জানার পাশাপাশি এখান থেকে কিন্তু আরেকটা জেনে নিলাম, সেটা হচ্ছে স্যার ডিউ কোশ্চেন সলভের ক্লাস নেন প্লিজ। হ্যাঁ নিব ইনশাআল্লাহ। তো এখানে কি বিষয়টা বললাম যে তাহলে কাহিনী কি করতেছে, কাহিনী করতেছে এই যে আমরা ব্যয় আর উত্তোলন পাইলেই মালিকানা সত্ত্ব কি হবে, ব্যয় আর উত্তোলন পাইলেই মালিকানা সত্ত্ব হ্রাস পাবে, ব্যয় আর উত্তোলন পাইলেই মালিকানা সত্ত্ব হ্রাস পাবে। তাহলে কখন মালিকানা সত্ত্ব বৃদ্ধি পাবে আর কখন মালিকানা সত্ত্ব হ্রাস পাবে এটা কিন্তু অলরেডি আমরা কি করলাম, এটা আমরা জেনে নিলাম। ফাইন, এবারে হচ্ছে কখন সম্পদ অর্থাৎ এতে তোমরা জানো অ্যাসেট, এতে কি অ্যাসেট, অর্থাৎ সম্পদ কখন বাড়বে আর কখন কমবে, সম্পদ কখন বাড়বে আর কখন কমবে। আমরা মনে রাখবো যে আমরা একটা সূত্র শিখছি যে সম্পদ বাড়লে ডেবিট। আমরা এটা তোমাদেরকে বেসিক যে তিনটা ক্লাস হয়েছে সে তিনটা ক্লাসে পড়াইছি। সম্পদ বাড়লে ডেবিট, সম্পদ বাড়লে কি হবে ডেবিট, আর সম্পদ যদি কমে, সম্পদ কমলে কি হবে, সম্পদ কমলে হবে ক্রেডিট, সম্পদ কমলে হবে কি ক্রেডিট। এই যে খেয়াল করো, ভালো করে খেয়াল করো, বোঝার চেষ্টা করো। সম্পদ বাড়লে হবে ডেবিট আর সম্পদ কমলে হবে ক্রেডিট, এটা আমরা সবাই জানি, এটা হিসাব বিজ্ঞানের স্বর্ণ সূত্র। এখন এটা হিসাব সমীকরণ আমি কিভাবে কাজে লাগাইবো, এটা আমি হিসাব সমীকরণের কিভাবে কাজে লাগাবো খেয়াল করো। আমরা নরমালি যখন জাবেদা করব, যে কোনো এন্টিটি জাবেদা করব আগে, তারপর হিসাব সমীকরণের প্রভাব দেখাইতে যাব। আগে জাবেদা তারপরে প্রভাব। সো তুমি একটা জিনিস খেয়াল করো, সম্পদ বাড়লে হইব ডেবিট। এখন আমি যখন জাবেদা করব, কোন এন্ট্রি যদি জাবেদার আমি কোন পাশে পাই, ডেবিট পাশে পাই, ভালো করে বোঝার চেষ্টা করবা। যদি কোনো এন্ট্রি জাবেদা ডেবিট পাশে থাকে তার মানে সম্পদ কি করবে, বাড়বে। কোন সম্পদ যদি জাবেদা ডেবিট পাশে থাকে তাহলে ওই সম্পদটা বৃদ্ধি পাবে, বলা যায় কিনা। সম্পদ বাড়লে যেহেতু ডেবিট, তাহলে সম্পদ ডেবিট পাশে থাকার মানে হচ্ছে সম্পদ বাড়তেছে। তাহলে কোন জাবেদায় সম্পদ যদি ডেবিট পাশে থাকে তাহলে আমরা সম্পদ প্লাস করব, অর্থাৎ সম্পদ বৃদ্ধি পাবে। একইভাবে সম্পদ কমলে হবে ক্রেডিট, তাহলে সম্পদ ক্রেডিট পাশে থাকা মানে সম্পদ কমতেছে। জাবেদার ক্রেডিট পাশে যদি সম্পদ থাকে তাহলে বুঝবো সম্পদ কমতেছে। তাহলে আমরা যদি কোনো জাবেদার ক্রেডিট পাশে সম্পদ দেখি তাহলে আমরা বলবো সম্পদ কমতেছে, ব্যাস হয়ে গেল। তাহলে হিসাব বিজ্ঞানের স্বর্ণ সূত্র দিয়ে কিন্তু এখানে কাজে লাগাইলাম।
হিসাব বিজ্ঞানের স্বর্ণ সূত্রটা কিন্তু এখানে কাজে লাগালাম। তোমরা যদি একটু অ্যাক্টিভ হও আর তোমরা যদি ক্লাসগুলোতে উপস্থিতি যদি বাড়ে, আমি বরাবরই বেসিক থেকে পড়াই, তুমি দেখো তুমি একেবারে নতুন একটা স্টুডেন্টকে বসাই দাও, সে কিন্তু আশা করি এই ক্লাসটা বুঝতে পারবে। ঠিক আছে, তাহলে খেয়াল করে আমরা কি বললাম যে সম্পদ যদি জাবেদা ডেবিট পাশে থাকে তাহলে আমরা সম্পদ বৃদ্ধি পাইছে বুঝবো, কারণ সম্পদ বাড়লে ডেবিট হয়, আর ডেবিট পাশে আছে মানে বাড়তেছে। ক্রেডিট পাশে থাকলে কমে, তাহলে কমলে ক্রেডিট হবে, সোজা হিসাব শেষ। তাহলে সম্পদ কমা বাড়া আমরা এটা দিয়ে বুঝে যাবো। ঠিক আছে, তাহলে আমাদের জাবেদা পারলে আমাদের কাহিনী খতম। তারপর হচ্ছে এল, এল মানে লায়াবিলিটিস। লায়াবিলিটিস মানে হচ্ছে কি দায়। তো এইটার একটা বেসিক ফর্মুলা কিন্তু আমরা শিখছি যে দায় বাড়লে হবে ক্রেডিট, দায় বাড়লে কি হবে, দায় বাড়লে ক্রেডিট হবে। তারপর আরেকটা জিনিস শিখছি, দায় কমলে হবে কি ডেবিট, মানে সম্পদের উল্টা, দায় কমলে হবে এটা স্বর্ণ সূত্র আমরা জানি, এটা স্বর্ণ সূত্র আমরা জানি। এখন জাবেদার ক্ষেত্রে যদি আমরা জাবেদা করার পর যদি দেখি যে দায়টা ক্রেডিট পাশে আছে, দায়ের এন্ট্রিটা কোন পাশে আছে, ক্রেডিট পাশে আছে, তার মানে দায় বাড়তেছে। তাহলে দায়টা যদি জাবেদার ক্রেডিট পাশে থাকে তাহলে দায় বাড়তেছে, না বুঝার কোনো সুযোগ নাই, একেবারে সহজ জিনিস। দায় কমলে হবে ডেবিট, তাহলে কোনো দায় যদি জাবেদার ডেবিট পাশে দেখি তাহলে আমরা বুঝে যাবো দায় কমতেছে। কোন দায়ের এন্ট্রি যদি আমরা ডেবিট পাশে দেখি তাহলে আমরা বুঝে যাবো দায় কমতেছে। ঠিক আছে, কথা কি বুঝতে পারছো কিনা? দেখো একেবারে ইজি জিনিস, কঠিন কিছু না, একেবারে সহজ আলোচনা, একেবারে সহজ আলোচনা, বুঝার না বুঝার কোনো সুযোগ নাই। কথা কি বুঝতে পারছি? আমি অ্যাটলিস্ট 10 জন, তোমরা 10-এর উপরে ক্লাসে আছো, তোমরা সবাই যদি একটা করে শেয়ার করো, অ্যাটলিস্ট 10টা শেয়ার হবে। 10টা শেয়ারে কমপক্ষে 10 জন স্টুডেন্ট হলেও ক্লাসটা কিন্তু করতে পারবে। সবাইকে একটু অনুরোধ করবো, সবাই একটু সহযোগিতা করো, ইনশাআল্লাহ তোমাদের জন্য আমি সর্বোচ্চটুকু করার চেষ্টা করবো। এবং একটা পরীক্ষা হয়েছে কিন্তু, তোমরা অনেকে পরীক্ষা দিছো, আমি এই ক্লাস শেষে 10টা 10:30টার দিকে কিন্তু আমি তোমাদের রেজাল্ট পাবলিশ করবো, এবং প্রতি সপ্তাহে কিন্তু আমি তোমাদের এরকম করে পরীক্ষা নেবো ইনশাআল্লাহ। তাহলে এই পর্যন্ত শেষ। এবার আমরা একটা লেনদেন বিশ্লেষণ করি হিসাব সমীকরণের মাধ্যমে। হ্যাঁ, আমরা লেনদেন বিশ্লেষণ করি। ঠিক আছে, হিসাব সমীকরণের মাধ্যমে লেনদেন বিশ্লেষণ করার চেষ্টা করি আমরা, যে সূত্রটা তখন শিখলাম। যেমন ধরো আমরা তোমাকে বললাম যে বেতন প্রদান 20,000 টাকা। ঠিক আছে, আমি আমার অ্যাকাউন্টিং গ্রুপের জন্য একজন মডারেটর আমি নিচ্ছি। এই মডারেটরদের কাজ হবে যে প্রতিদিন পেজে বিভিন্ন এমসিকিউ পোস্ট করা এবং বিভিন্ন নোট বা শিটস পোস্ট করা, যেগুলো আসলে তোমাদের কাজে লাগবে সর্বোপরি গ্রুপটাকে একটু অ্যাক্টিভ করার জন্য, ক্লাসে উপস্থিতি বাড়ানোর জন্য। সো যারা মডারেটর হইতে আগ্রহী, তোমরা আমার মানে পেজে ইনবক্স করতে পারো বা আমার পার্সোনাল প্রোফাইলে আমার আইডিতে ইনবক্স করতে পারো, আমি তোমাদেরকে ইনভাইটেশন পাঠাবো, তোমরা অ্যাক্টিভ হয়ে যাবা। এবং তোমাদের জন্য আমি আলাদা করে একটা ফেসবুক গ্রুপ করবো, ওখানে আমি তোমাদেরকে ইনস্ট্রাকশন দিব। এবং আশা করি তোমরা যদি একটু সহযোগিতা করো তাহলে কিন্তু খুব দ্রুত আমরা আবার স্প্রেড করতে পারবো, সবার কাছে পৌঁছাইতে পারবো। তো যারা মডারেটর হইতে পারবা, মানে মডারেটর হইলে দেখা যাবে যে এই 4-5টা পোস্ট তোমাকে করতে হবে। সো অনেক সময় তোমরা নষ্ট করো, আর সেটার পাশাপাশি যদি তুমি মডারেটর থাকো তাহলে তোমারও একটা ফ্যান ফলোয়ার বাড়লো, এখানে অনেকে তোমাকে চিনবে। ঠিক আছে, সো চাইলে তোমরা কিন্তু আমাদের সাথে এই মডারেটর হওয়ার জন্য মানে হয়ে কাজ করতে পারো। এতে করে অ্যাকাউন্টিং আওয়ারের সমৃদ্ধিতে তুমি অংশীদার হতে পারলে আমার ভালো লাগবে যে আমার স্টুডেন্টরা আমাকে সহযোগিতা করছে। তো এই যে বেতন প্রদান 20,000 টাকা, এটা একটা লেনদেন, রাইট? সো এটার হিসাব সমীকরণে যখন আমি বিশ্লেষণ করব, প্রথমে আমাকে জাবেদা করতে হবে। তাহলে জাবেদা কি? জাবেদা হচ্ছে বেতন হিসাব ডেবিট, বেতন হিসাব ডেবিট, আর হচ্ছে কি নগদান হিসাব ক্রেডিট। বেতন হিসাব ডেবিট আর নগদান হিসাব ক্রেডিট। এখন আসো এটাকে আমরা বিশ্লেষণ করার চেষ্টা করি। প্রথমে খেয়াল করো আমি কিভাবে আমি হিসাব সমীকরণ এগুলোকে বিশ্লেষণ করবো জাবেদা করার পর। এই যে বেতন, এই বেতন যেহেতু তুমি প্রদান করছো তাহলে নিঃসন্দেহে এটা তোমার ব্যয়। এটা তোমার কি হবে? এটা তোমার ব্যয় হবে। আর ব্যয় মানে কি? ই সবসময় কাকে প্রভাবিত করে? এক্সপেন্স সবসময় ওই কে প্রভাবিত করে। কাকে প্রভাবিত করে? ওই কে প্রভাবিত করে। তাহলে আমরা এইটার পাশে জাস্ট কি লিখে রাখি? ওই লিখে রাখি, ফাইন। তারপর দেখো নগদ, এই যে এখানে নগদ আছে, এই নগদটা তোমার কি স্যার? এই নগদ হচ্ছে তোমার সম্পদ। এই নগদ তোমার কি? সম্পদ। তাহলে সম্পদ মানে হচ্ছে এ, সম্পদ মানে হচ্ছে কি এ। তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে খাত নির্ধারণ করা। এটা কি এতে যাবে? এটা কি এতে যাবে নাকি এটা ওইতে যাবে নাকি এটা হচ্ছে এল এ যাবে? আমি প্রথমে এই কাজটা করলাম। এখন আমাকে দেখতে হবে আমি কি বুঝাইছি তোমাদেরকে,
যে ব্যয় আর উত্তোলন হইলেই, ভালো করে খেয়াল করো, ব্যয় আর উত্তোলন যদি পাও তুমি কোনো কিছু চিন্তা না করে ওইটা মাইনাস করে দিবা। ব্যয় আর উত্তোলন পাইলে ওইটা কি করে দিবা? মাইনাস করে দিবা। ব্যয় আর উত্তোলন হইলে ওইটা কি করে দিবা? মাইনাস করে দিবা। ঠিক আছে, ব্যয় আর উত্তোলন হইলে ওই মাইনাস। তাহলে আমরা কি করতে পারি? বেতনের ফলে আমরা কি করতে পারি? ওইটা মাইনাস করে দিতে পারি। বেতনের ফলে আমরা ওইটা কি করতে পারি? মাইনাস। আচ্ছা, তারপরে তুমি আরেকটা জিনিস বলছো, এই যে নগদ, তাহলে সম্পদ। তাহলে সম্পদ কোন দিকে আসছে? কত? ক্রেডিট। সম্পদ কখন ক্রেডিট পাশে বসে বলো তো? সম্পদ কখন ক্রেডিট পাশে থাকে স্যার? সম্পদ কখন ক্রেডিট পাশে থাকে? যখন সম্পদ কমে। সম্পদ কমলে কি হয়? সম্পদ কমলে ক্রেডিট হয়, তার মানে সম্পদ মাইনাস। এছাড়াও আরো শর্টকাট টেকনিক আছে, কিন্তু আগে তোমাকে মূল পয়েন্টটা শেখাই। সম্পদ যেহেতু ক্রেডিট পাশে আছে, তার মানে সম্পদ কমতেছে, তার মানে মালিক সম্পদ কি হবে? হ্রাস। তাহলে এই লেনদেনের ফলে আমার সম্পদ হ্রাস, মালিকানা সত্ত্ব হ্রাস। এই লেনদেনের ফলে আমার কি হবে? এই লেনদেনের ফলে আমার সম্পদ হ্রাস হবে এবং মালিকানা সত্ত্ব হ্রাস পাবে। ঠিক আছে? কথা কি ক্লিয়ার? দেখছো ব্যাপারটা ইজি, একেবারে ইজি। তাহলে আমি আরেকটা এন্ট্রি একটু ট্রাই করি। আমরা আরেকটা এন্ট্রি ট্রাই করি। ধরো হচ্ছে আমরা বললাম ধারে পণ্য বিক্রয় 50,000 টাকা। ধারে পণ্য বিক্রয় 50,000 টাকা। দেখি তো তোমরা একটু বলার চেষ্টা করো তো, এর ফলে হিসাব সমীকরণে কি প্রভাব পড়বে? ধারে পণ্য বিক্রয় করলে এটা জাবেদা করার পরে তুমি প্রভাবটা বলবা যে হিসাব সমীকরণের প্রভাব কি হবে। ধারে পণ্য বিক্রি করলে হিসাব সমীকরণের প্রভাব কি হবে বলো তো দেখি, কে বলতে পারবা? আমরা কেউ কি করতে পারলাম? আচ্ছা, যদি না পারো একটু খেয়াল করো, আমার সাথে সাথে ট্রাই করো, সমস্যা নাই। তাহলে এখানে যে জিনিসটা খেয়াল করতে হবে, ধারে পণ্য বিক্রি করছে, তাহলে আমরা জাবেদা সবাই পারি। ধারে পণ্য বিক্রয় জাবেদা কি? ধারে যেহেতু পণ্য বিক্রি করছে, আমরা জাবেদার উপরে ক্লাস নেব একাডেমিকের জন্য। তাহলে ধারে পণ্য বিক্রয়, ঠিক আছে? তাহলে ধারে পণ্য বিক্রি করছি মানে এখন টাকা পাইনি, ভবিষ্যতে টাকা পাবো। তাহলে এটা হচ্ছে কার থেকে পাবো আমি টাকাটা? দেনাদার থেকে পাবো। কার সাথে পাবো? দেনাদার। তো দেনাদারের আরেকটা নাম কি? প্রাপ্য হিসাব। দেনাদার আরেকটা নাম কি? প্রাপ্য হিসাব। দেনাদার আরেকটা নাম হচ্ছে প্রাপ্য হিসাব, যেটা প্রচলিত হয়। তাহলে দেনাদার থেকে যদি টাকা পাবো, এখনো পাইনি, এটা আমার সম্পদ। সম্পদ হলে ডেবিট পাশে বসে। তাহলে জাবেদা যদি করি, তাহলে আমরা কি জাবেদা পাইতেছি? যে প্রাপ্য হিসাব। প্রাপ্য হিসাব কি হইতেছে বলো তো? প্রাপ্য হিসাব হইতেছে ডেবিট। প্রাপ্য হিসাব কি হইতেছে? ডেবিট। ফাইন। আর বিক্রি করছে যেহেতু, বিক্রয়টা আমার আয়, ওই দিক দিয়ে আয় বৃদ্ধি পাইছে, তাহলে আয় হিসাব মানে আয় না, সরি, কি হবে? বিক্রয় হিসাব হবে ক্রেডিট। বিক্রয় হিসাব হবে ক্রেডিট। একেবারে ইজি, না বোঝার কোনো সুযোগ নাই। যদি তুমি ক্লাসে মনোযোগী থাকো 100% তুমি বুঝতে পারবে। ঠিক আছে? আচ্ছা, তাহলে কি করতে হবে এবার আমরা বুঝি। এই যে প্রাপ্য হিসাব, প্রাপ্য হিসাবটা আমার কি? দেনাদার। আর দেনাদার বা প্রাপ্য হিসাব আমার কি? দেনাদার বা প্রাপ্য হিসাব হচ্ছে আমার সম্পদ। তাহলে সম্পদ কোথায় প্রভাবিত হয়? এতে। তাহলে এর পাশে আমি কি লিখলাম? এর পাশে লিখলাম হচ্ছে এ। আচ্ছা, এই যে বিক্রয়, বিক্রয় আমার কি? বিক্রয় হচ্ছে আমার আয়। বিক্রয় হচ্ছে কি? আমার আয়। আয় কাকে প্রভাবিত করবে? আয় মানে রেভিনিউ। রেভিনিউ প্রভাবিত করে ওই কে, কাকে প্রভাবিত করে? ও ই। তাহলে আমরা এইটার পাশে লিখলাম হচ্ছে ও ই। সো তোমাদেরকে শিখেছি আয় আর মূলধন হচ্ছে মালিকানা সত্ত্বের বাচ্চা, মানে ছেলে বাচ্চা। এরা হইলেই মালিকানা সত্ত্ব কি হবে? প্লাস হবে। আয় বাড়লে মালিকানা সত্ত্ব বাড়বে। মানে আয় হইছে, আয় তো ক্রেডিট পাশে আছে, মানে আয় বাড়ছে। তাহলে আয় যেহেতু বাড়ছে, তাহলে মালিকানা সত্ত্ব প্লাস। আবার দেখো সম্পদ কোন পাশে আছে? ডেবিট দিকে আছে। সম্পদ কখন ডেবিট পাশে থাকে স্যার? সম্পদ বাড়লে ডেবিট হয়, শিখছি না? তাহলে সম্পদ ডেবিট পাশে আছে মানে সম্পদ বাড়তেছে। সোজা কথা, সম্পদ ডেবিট পাশে আছে মানে সম্পদ বাড়তেছে। সম্পদ ডেবিট পাশে আছে মানে সম্পদ বাড়তেছে। ঠিক আছে? এখানে আরেকটা চমৎকার টেকনিক অ্যাপ্লাই করা যায়। কি টেকনিক জানো? দেখো, এই টেকনিকটা যদি বুঝো তাহলে তোমার ব্যাপারটা আরো বেশি ইজি হবে। এটা একটু বুঝতে হবে যে হিসাব সমীকরণের এক পাশে প্রভাব। আচ্ছা, এটা আমরা এখন না, এটা আরেকটু পরে আলোচনা করি। তোমার এটা দেখবা কত মজা লাগে। আশা করছি এই ব্যাপারটাও তোমরা বুঝে গেছো। তাহলে আসা হচ্ছে
আরেকটা লেনদেন আমরা একটু বিশ্লেষণ করি। যেমন ধরো আমরা বললাম দেনাদার হতে পাওয়া গেল 20,000 টাকা। দেনাদার থেকে কত হাজার টাকা পাওয়া গেছে? 20,000 টাকা পাওয়া গেছে। তাহলে দেনাদার থেকে যদি 20,000 টাকা পাই, তাহলে দেনাদার থেকে টাকা পাওয়া গেছে, তার মানে নগদে পাইছো, তাহলে নগদান হিসাব হচ্ছে ডেবিট, নগদান হিসাব ডেবিট। আর কার থেকে পাইছো? দেনাদার, তাহলে দেনাদার হিসাব হচ্ছে ক্রেডিট। দেনাদার হিসাব কি? ক্রেডিট। তাহলে আমরা যদি হিসাবের খাত নির্ণয় করি, একেবারে জেনে নিলাম আমাদের দুই জায়গায় এটা কাজে লাগবে। তাহলে হিসাবের খাত যদি নির্ণয় করতে চাও, তাহলে খেয়াল করো, এই যে নগদ তোমার সম্পদ, তাহলে এটা হচ্ছে এ, দেনাদারও তোমার সম্পদ, এটা হচ্ছে এ। তাহলে দেখো নগদ অর্থাৎ সম্পদ কোন পাশে আছে? ডেবিট দিকে। সম্পদ ডেবিটে থাকলে প্লাস, এখানে সম্পদ কোন দিকে আছে? ক্রেডিট দিকে। সম্পদ ক্রেডিট থাকলে হচ্ছে মাইনাস, অর্থাৎ সম্পদ বৃদ্ধি সম্পদ হ্রাস। দেখো একেবারে তুমি যা জানো তা দিয়ে তোমাকে পড়াচ্ছে, তোমাকে নতুন কিছু শিখাচ্ছি না, তুমি যা জানো তা দিয়ে কিন্তু আমরা পড়ানোর চেষ্টা করতেছি। একেবারে নতুন কোনো কিছুই কিন্তু আমরা এখানে আনি নাই, একেবারে সিম্পল জিনিস। এটাকে আরো সহজ করতে পারি, এটাকে আরো সহজ করবো, এখন আরো সিম্পল টেকনিকে তোমাকে আমি শিখাবো, যদি একটু সময় নাও। আসো এবার হচ্ছে আমরা একটু বিস্তারিত আলোচনা করি, যেটা এডমিশন টেস্টে কাজে লাগে, বাট হিসাব সমীকরণ শিখতে হলে তোমাকে এই টেকনিকটাও জানতে হবে। এখানে খেয়াল করো আমরা এবার কি বলতেছি, হিসাব সমীকরণে দুই ধরনের পরিবর্তন হয়। হিসাব সমীকরণে কয় ধরনের পরিবর্তন হয়? দুই ধরনের পরিবর্তন হয়। মজা পাইবা, আরো মজা পাইবা। এখন আসো, এক নাম্বার পরিবর্তন হচ্ছে গুণগত বা কাঠামোগত পরিবর্তন। এটা হচ্ছে গুণগত বা কাঠামোগত পরিবর্তন, আর এটা হচ্ছে পরিমাণগত বা নিট পরিবর্তন। হিসাব সমীকরণের পুরো মজাটাই এই দুইটা পরিবর্তনের মধ্যে নিহিত। অর্থাৎ তুমি যদি এই দুইটা বিষয় ভালো করে বুঝতে পারো, তাহলে হিসাব সমীকরণটা তোমার কাছে আরো বেশি মজা লাগবে এবং ব্যাপারটা তোমার কাছে আকর্ষণীয় হয়ে উঠবে। তাহলে আমরা এখন এই দুইটা বিষয় আমরা একটু বোঝার চেষ্টা করব, ভালো করে শেখার চেষ্টা করব। যে হিসাব সমীকরণে যে দুই ধরনের পরিবর্তন হয়, সেই পরিবর্তনগুলো কি? একটা হচ্ছে গুণের পরিবর্তন বা কাঠামোর পরিবর্তন হবে, আলটিমেটলি মোট ফলাফলের কোনো পরিবর্তন হবে না। আর হচ্ছে পরিমাণগত বা নিট পরিবর্তন, টোটাল বিষয়টা হয় বাড়বে নয়তো বা কমবে। আমরা বিস্তারিত আলোচনা করব। তাহলে এবার আলোচনা করব হচ্ছে গুণগত বা কাঠামোগত পরিবর্তন। খেয়াল করতে হবে এই পরিবর্তনটা আসলে কি, গুণগত বা কাঠামোগত পরিবর্তনটা কি, এটা আমরা জানার চেষ্টা করব। গুণগত বা কাঠামোগত পরিবর্তন হচ্ছে যখন হিসাব সমীকরণের এক পাশে প্রভাব পড়ে। একেবারে সিম্পল কথা, যখন হিসাব সমীকরণের এক পাশে প্রভাব পড়বে তখন তুমি বুঝে যাবে এটা হচ্ছে গুণগত বা কাঠামোগত পরিবর্তন। ব্যাপারটা কি? যেমন ধরো a = l + এর o e, এটা একটা হিসাব সমীকরণ। হিসাব সমীকরণে যে কোনো এক পাশে, অর্থাৎ হয় এতে প্রভাব পড়বে নয়তো l + o e তে প্রভাব পড়বে, যে কোনো এক পাশে কোন একটা লেনদেনের প্রভাব এখানেও পড়ছে এখানেও পড়ছে, তাইলে এটা হবে না, শুধু হয় এই পাশে পড়বে নয়তো ওই পাশে পড়বে। তাহলে এটাকে আমরা গুণগত বা কাঠামোগত পরিবর্তন বলতে পারবো। আমি কি বুঝাতে পারলাম? যে কোনো কয় পাশে প্রভাব পড়তে হবে? এক পাশে। তাইলে খেয়াল করো, যে কোনো কয় পাশে প্রভাব পড়বে? এক পাশে। এক পাশে প্রভাব পড়লে কি হবে? এখানে ধরো শুধু এতে প্রভাব পড়লো, এ যদি একবার প্লাস হয়, এ যদি একবার প্লাস হয়, এ আরেকবার মাইনাস হইতে হবে। এ যদি একবার প্লাস হয় আরেকবার কি হইতে হবে? মাইনাস হইতে হবে, কারণ এক পাশে প্রভাব পড়ছে, ওই পাশে প্রভাব পড়তে পারবে না, শুধু এই পাশে প্রভাব পড়বে। আবার যদি এমন হয় যে এটাকে আরেকটু ক্লিয়ার করে যদি আমি লিখি এভাবে, দেখো এটা আরেকটা জিনিস হচ্ছে, এক পাশে প্রভাব পড়লে একটি প্লাস
প্লাস হলে অন্যটি মাইনাস, অন্যটি মাইনাস। মানে এগুলো যে কি চমৎকার ভাবে কাজ করবে তোমার এটা মনে রাখার জন্য দেখবা যে খুবই মজার জিনিস। মানে যদি প্রভাবটা হিসাব সমীকরণে যেগুলো এক পাশে পড়ে তাহলে তোমার টেকনিক কি, একটা যদি প্লাস হয় তাহলে অবশ্যই আরেকটা কি হইতে হবে মাইনাস, কোনো সন্দেহ নাই। একটা যদি প্লাস হয় তাহলে অবশ্যই আরেকটা কি হয়ে যাবে মাইনাস হয়ে যাবে। যদি হিসাব সমীকরণে এক পাশে প্রভাব পড়ে একটা প্লাস হলে একটা মাইনাস হয়ে যাবে। যেমন ধরো, আচ্ছা আরেকটা পয়েন্ট আমাকে একটু লাগবে যে এই পরিবর্তন হইলে যদি কোন একটা লেনদেনের প্রভাব হিসাব সমীকরণে যে কোনো এক পাশে পড়ে এর ফলে আর্থিক অবস্থার বিবরণীর মোট ফলাফলের কোনো পরিবর্তন হবে না, অর্থাৎ যা ছিল তাই থাকবে। মানে তোমার ফলাফল আলটিমেটলি যা ছিল তাই থাকবে, কোনো ধরনের পরিবর্তন ঘটবে না। 10 টাকা ছিল 10 টাকায় থাকবে। কিভাবে ব্যাপারটা একটু বোঝার চেষ্টা করো। যেমন ধরো আমি বললাম হচ্ছে a = l + এর OE, তাহলে কোন একটা লেনদেনের প্রভাব শুধু এতে পড়লো, তাহলে a একবার প্লাস হয়ে a আরেকবার মাইনাস হয়ে যাবে। কারণ যে কোনো এক পাশে পড়লে কাজ কি, একটা প্লাস হলে একটা মাইনাস হইতে হবে। এক পাশে পড়লে কাজ কি, একটা প্লাস হলে আরেকটা কি হবে মাইনাস হবে, একটা প্লাস হলে আরেকটা কি হবে মাইনাস হবে। তাহলে দেখো একটা প্লাস হয়ে একটা মাইনাস হলো, তাহলে 5 টাকা প্লাস হয়ে যদি 5 টাকা মাইনাস হয় তাহলে আলটিমেটলি ফলাফল কি শূন্য। তাহলে আর্থিক অবস্থার বিবরণীর মোট ফলাফলের কোনো পরিবর্তন হইল না। এবং এক পাশে প্রভাব পড়লে একটা প্লাস হলে একটা মাইনাস হয়, এই যে একটা প্লাস হলে একটা মাইনাস হয়, হয়ে গেল। আর যদি এক পাশে প্রভাব পড়ে এরকম তাহলে এটাকে গুণগত বা কাঠামোগত পরিবর্তন বলে। ঠিক আছে কিনা? তারপরে আবার দেখো a = l + এর OE, যদি এবার আমি চিন্তা করলাম যে এই পাশে প্রভাব না পড়ে এই পাশে প্রভাব পড়তেছে, তাহলে l যদি প্লাস হয় অবশ্যই ওইটা মাইনাস হইতে হবে, কারণ এক পাশে প্রভাব পড়ছে। একটা প্লাস হলে এটা কি হবে মাইনাস হবে। আবার যদি ওইটা প্লাস হয় তাহলে lটা কি হবে মাইনাস, কারণ এক পাশে প্রভাব পড়লে একটা প্লাস হলে আরেকটা অবশ্যই মাইনাস হবে। কোনো ধরনের মানে বিতর্ক ছাড়া, টেনশন ছাড়াই আমরা এটা বলে দিতে পারবো। অর্থাৎ এই টেকনিকটা যদি তুমি পড়ো তুমি আরো সহজে লেনদেন বিশ্লেষণ করতে পারবা, কোনো টেনশন নাই। ঠিক আছে? তাহলে গুণগত বা কাঠামোগত পরিবর্তনের সেন্সটা কি, যে হিসাব সমীকরণের এক পাশে প্রভাব পড়বে, একটা প্লাস হলে একটা মাইনাস হবে, এবং এর ফলে আর্থিক অবস্থার মোট যোগফলের কোনো পরিবর্তন হবে না। অর্থাৎ একই টাকা প্লাস হবে আবার একই টাকা মাইনাস হবে, আলটিমেট ফলাফল যা ছিল তাই থাকবে, কোনো পরিবর্তন নাই, শেষ, সোজা কথা। ঠিক আছে? তাহলে এবার হচ্ছে গুণগত বা কাঠামোগত পরিবর্তনটার জায়গায় আমরা এবার পড়ব হচ্ছে 2 নম্বর যে টেস্ট পরিবর্তন, সেটা কি কাঠামোগত বা নিট পরিবর্তন। আমরা উদাহরণ দিব একটু পরে। তাহলে এই গুণগত বা কাঠামোগত পরিবর্তনটা আসলে কি, খেয়াল করো কোন কোন জায়গায় পরিবর্তন করতে হবে। যখন হিসাব সমীকরণের এই যে এক পাশটা আছে না, এই এক পাশটা এবার বাদ দিয়ে ফেলবো। এই এক পাশটা বাদ দিয়ে কি হবে, দুই পাশে প্রভাব পড়বে। যদি কয় পাশে প্রভাবিত করে, দুই পাশে প্রভাব পড়ে, এক পাশে না। এবার আমরা তাহলে লাইনটা কি করব, লাইনটা হবে যে দুই পাশে প্রভাব পড়লে, দুই পাশে প্রভাব পড়লে একটি প্লাস হলে অন্যটি ও প্লাস। খেয়াল করে কি বলতেছি, একটা প্লাস হলে কি হবে, অন্যটিও প্লাস। একটা প্লাস হলে অন্যটা কি হবে প্লাস হবে। অথবা যদি আমরা এই লাইনটা আরো একটু বলি যে এইভাবে, যে দুই পাশে প্রভাব পড়লে একটি প্লাস হলে অন্যটিও প্লাস, তাহলে বলতে পারি অথবা একটি মাইনাস হলে অন্যটিও মাইনাস। অর্থাৎ একই চিহ্ন, অর্থাৎ একই চিহ্ন হবে কি, মানে এক পাশে প্রভাব পড়লে কিন্তু বিপরীত চিহ্ন হইতো। এক পাশে প্রভাব পড়লে কি হইতো, বিপরীত চিহ্ন হইতো, একটা প্লাস হলে একটা মাইনাস। কিন্তু দুই পাশে প্রভাব পড়লে একই রকম চিহ্ন হবে। অর্থাৎ একটা প্লাস হয়েছে তো আরেকটাও প্লাসই হইতো, একটা মাইনাস করছো আরেকটাও মাইনাসই করতে হবে। মানে একটা প্লাস হয়ে একটা মাইনাস হওয়ার কোনো সুযোগ নেই যদি দুই পাশে প্রভাব পড়ে। কথা ক্লিয়ার কি? এবং এর ফলে আর্থিক অবস্থার বিবরণীর
যোগফলের পরিবর্তন হবে। কেন পরিবর্তন হবে? কারণ হয় দুইটাই প্লাস নয়তো দুইটাই মাইনাস, হয় বাড়বে নয় কমবে, অর্থাৎ অপরিবর্তনীয় থাকার কোনো সুযোগ নাই। তাহলে কাঠামোগত বা নিট পরিবর্তনের ফলে হয় তোমার যোগফল বাড়বে নয়তো যোগফল কমবে, একই রকম বা স্টেবল অ্যান্সার থাকার কোনো সুযোগ নাই। যেমন ধরো যেমন বললাম a = l + এর OE, তাহলে যদি সম্পদ বাড়ে, এখন এই সম্পদের প্রভাব পড়লো আর এই পাশে যে কোনো l এর প্রভাব পড়ছে, তাহলে অবশ্যই lটাও কি হতে হবে প্লাস, কারণ সমান হইতে গেলে এই পাশে যদি তুমি 5 টাকা প্লাস করো, এই পাশে নিশ্চয়ই 5 টাকা মাইনাস করলে সমান হবে না। তাহলে এই পাশে যদি মাইনাস হয় তাহলে এটারও মাইনাস করে দিতে হবে, এই পাশে প্লাস হলে তোমাকে এই পাশেটাও প্লাস করে দিতে হবে, ঠিক আছে? তারপরে ধরো তোমার এখানে 5 টাকা মাইনাস হয়েছে, তাহলে এখানেও তোমার 5 টাকা মাইনাস করতে হবে। তার মানে একটা প্লাস হয়ে একটা মাইনাস হওয়ার কোনো সুযোগ নাই, সোজা হিসাব, একটা প্লাস হয়ে একটা মাইনাস হওয়ার কোনো সুযোগ নাই। তাহলে সহজভাবে যদি তুমি মনে রাখো, একই পাশে প্রভাব পড়লে বিপরীত চিহ্ন, একটা প্লাস হলে একটা কি হবে, মাইনাস হবে। আর যদি দুই পাশে প্রভাব পড়ে তাহলে একটা প্লাস হলে একটা প্লাস, একটা মাইনাস হলে একটা মাইনাস, অর্থাৎ একই রকম চিহ্ন হবে। এই কথাটা মনে রাখলে তুমি যখন টেবুলার অ্যানালাইসিস করো বা পরীক্ষার হলে অ্যানসার করবা, তখন দেখবে তোমার এটা ভুল হবে না। আমরা একটু উদাহরণ সলভ করি, এবার দেখো, এবার শর্টকাটে অ্যানসার করব। যেমন ধরো আমি তোমাকে বললাম, কি বললাম, আসবাবপত্র ক্রয় 50,000 টাকা, 50,000 টাকার আসবাবপত্র ক্রয় করছো সাপোজ তুমি, তাহলে তোমার দেখো তো যাবে কি হবে, আসবাবপত্র হিসাব ডেবিট আর নগদান হিসাব ক্রেডিট। এখন তুমি বলো, এইখানে আসবাবপত্র হচ্ছে তোমার এ, নগদান হচ্ছে তোমার এ, তাহলে আমরা যদি হিসাব সমীকরণটা দেখি a = l + এর OE, তাহলে এই হিসাব সমীকরণের এটা হিসাব সমীকরণের কয় পাশে আছে, দুইটাই তো a, তাহলে কয় পাশে প্রভাব পড়তেছে বলো তো, এখানে দুইটাই তো a, তাহলে আমরা বলতে পারতেছি যে এটা এই লেনদেনের ফলে হিসাব সমীকরণের এক পাশে প্রভাব পড়তেছে, কয় পাশে, এক পাশে, কারণ a তো এক পাশেই আছে, এমন তো না যে এই পাশে হয়ে আছে ওই পাশে হয়ে আছে, তাহলে এটা যেমন এক পাশে আছে, তাহলে এক পাশে থাকলে হিসাব সমীকরণের এক পাশে প্রভাব পড়তেছে, তাহলে এই লেনদেনের ফলে হিসাব সমীকরণে যে প্রভাব পড়তেছে, এই প্রভাবটা কোন ধরনের পরিবর্তন, গুণগত বা কাঠামোগত পরিবর্তন, ফাইন, প্রথম পয়েন্ট। আচ্ছা, আর গুণগত বা কাঠামোগত পরিবর্তন হলে বিপরীত চিহ্ন হয়, অর্থাৎ একটা প্লাস হলে আরেকটা মাইনাস, অথবা একটা মাইনাস হলে আরেকটা কি হবে, প্লাস। তাহলে আমি যদি যে কোনো একটা ডিসিশন নিতে পারি, তাহলে কিন্তু আমি বলতে পারবো অন্যটা কি হবে, কারণ যেহেতু এক পাশে প্রভাব পড়তেছে, তাহলে এই দুইটার যে কোনো একটা প্লাস হবে একটা মাইনাস হবে, কোনো সন্দেহ নাই। তাহলে আমরা জানি যে সম্পদ যদি ডেবিট পাশে থাকে তাহলে সম্পদ বাড়ে, তাহলে এই সম্পদ যদি বাড়ে তাহলে এটা নিয়ে আর চিন্তাই করার দরকার নাই, যেহেতু এক পাশে প্রভাব পড়ছে, এটা যেহেতু প্লাস হচ্ছে তাহলে এটা মাইনাস, সোজা কথা, শেষ। ওইটা যেহেতু প্লাস হয়েছে তাহলে পরেরটা মাইনাস, উপরেরটা যেহেতু প্লাস হয়েছে নিচেরটা মাইনাস, কারণ কি, এটা গুণগত বা কাঠামোগত পরিবর্তন, এক পাশে প্লাস হলে আরেক পাশে মাইনাস, সিম্পল। আসলে আরেকটা জিনিস একটু দেখি এবার, যেমন ধরুন আপনাকে বললাম মজুরি প্রদান 2,000 টাকা, যাবে কি হবে বলেন স্যার, মজুরি হিসাব হবে ডেবিট আর নগদান হিসাব হবে ক্রেডিট। দেখেন একেবারে সিম্পল, এর পরেও যদি কেউ হিসাব সমীকরণ না পারেন তাহলে হয় আপনারা মরে যান নাহলে আমার মাইরা বলেন। খেয়াল করেন, এই যে মজুরি, এই মজুরি আপনার কি ব্যয় কোথায় প্রভাবিত করে, ওইতে, তাহলে এখানে আমি লিখলাম OE, ফাইন। আর নগদ আমার সম্পদ, তাহলে কোথায় প্রভাব ফেলবে, এতে। এবার যদি তুমি হিসাব সমীকরণ চিন্তা করো a = l + এর OE, তাহলে খেয়াল করো তো স্যার কি করতেছে ঘটনা, এক পাশে আছে a আর এক পাশে আছে OE, তাহলে এবার হিসাব সমীকরণে কয় পাশে প্রভাব পড়তেছে, দুই পাশে, আর দুই পাশে প্রভাব পড়লে এটা কোন ধরনের পরিবর্তন হবে, এটা হবে নিট বা পরিমাণগত পরিবর্তন। আর যদি দুই পাশে প্রভাব পড়ে তাহলে হয় একটা প্লাস হবে, একটা প্লাস হলে আরেকটাও প্লাস, একটা মাইনাস হলে আরেকটাও মাইনাস, সোজা কথা। তাহলে আমরা এখানে এটা নিশ্চিত হয়ে গেলাম, যেহেতু এখানে আমরা একটা জিনিস কিন্তু নিশ্চিত হয়ে গেলাম, কি নিশ্চিত হলাম বলো, যেহেতু এখানে দুই পাশে প্রভাব পড়ছে তাহলে হয় দুইটাই প্লাস হবে নয়তো দুইটাই মাইনাস হবে, যেহেতু একই রকম চিহ্ন হবে, দুই পাশে প্রভাব পড়লে কি হয়, একই রকম চিহ্ন হয়। তাহলে যে কোনো একটা ডিসিশন নিতে পারলে কিন্তু আরেকটা বলে দিতে পারবো এটা হয়ে গেছে। তাহলে এখানে মজুরি আমার ব্যয় হয়নি মানে কেন 70 হ্রাস পায়, তাহলে এইটা যেহেতু মাইনাস তাহলে এটাও মাইনাস, সিম্পল। এখন তোমার যদি এই টেকনিকটা মাথায় থাকে তাহলে কিন্তু তুমি দেখে ভুল ধরে ফেলতে পারবা যে উপরটা মাইনাস হয়েছে নিচেরটা কিভাবে প্লাস হয়, এটা হইতে পারে না, কারণ দুই পাশে প্রভাব পড়ছে তো, তাহলে হয় দুইটাই মাইনাস হবে নয়তো দুইটাই প্লাস হবে। তাহলে খেয়াল করো দুই পাশে কমলো তাহলে আর্থিক অবস্থার যোগফল কমে যাবে, আবার দুই পাশে বাড়লে আর্থিক অবস্থার যোগফল বাইরে যাবে, তার মানে দুই পাশে প্রভাব পড়লে হয় আর্থিক অবস্থার যোগফল বৃদ্ধি পাবে নয়তো হ্রাস পাবে।
অপরিবর্তনীয় থাকার কোনো সুযোগ নাই। তাহলে আজকের এই পর্যন্ত আমি যা পড়াইলাম, আমি বিশ্বাস করি কেউ যদি শুরু থেকে এই পর্যন্ত ক্লাসটা করে আর কেউ যদি হিসাব সমীকরণ আগে জীবনও না করে থাকে, তারপরে তার পক্ষে আজকে থেকে হিসাব সমীকরণ 100% পারা উচিত। ঠিক আছে? সো আজকে আমরা আর কন্টিনিউ করবো না, তোমাদের উপস্থিতিও খুব কম। তারপরে আমি চেষ্টা করছি পুরো টপিকটা শেষ করে দেওয়ার জন্য। যারাই আসো, যারা পরে দেখবা না পুরোপুরি পারো, আমরা আমাদের ইউটিউব চ্যানেলে ক্লাসটা আপলোড করে দিব, ওখান থেকে দেখে নিতে পারবা। ঠিক আছে? সো তোমাদের উপস্থিতি যদি দিনকে দিন বৃদ্ধি না পায়, তাহলে ক্লাসের সংখ্যা আস্তে আস্তে কমতেই থাকবে। যদি উপস্থিতি বাড়ে, তাহলে আমি এভাবে ধারাবাহিকভাবে আমি পুরো ক্লাসটাই শেষ করার চেষ্টা করব। এটা এডমিশন টেস্ট প্লাস একাডেমিক সবার জন্যই। তোমার সিকিউ প্লাস এমসিকিউ দুই জায়গায় কাজে লাগবে। এডমিশন টেস্টে এমসিকিউ প্লাস লিখিত দুই জায়গায় কাজে লাগবে। পরের ক্লাসে আমরা কি করব? প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সলভ করব, বোর্ড প্লাস ইউনিভার্সিটি দুই জায়গারই। ইউনিভার্সিটি কোশ্চেন বেশি সলভ করবে, এত করে যারা একাডেমিক এইচএসসি আর হচ্ছে 26-27 বেঁচে আসছো, তোমরাও কিন্তু এডমিশন টেস্টে কি টাইপের প্রশ্ন সেটা বুঝে গেলা। পাশাপাশি এখন থেকে যদি নিজেকে ডেভেলপ না করো, ওই প্রস্তুতির সময় নিজেকে কিন্তু মহাসাগরে ফেলে দিবা। এজন্য এখন থেকে নিজেকে একটু 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 করে কি করতে হবে? এগিয়ে রাখতে হবে। এমসিকিউর জন্য আমরা প্রস্তুতি একেবারেই নেই না। সেই ক্লাসগুলো তোমার এমসিকিউ তো তোমাকে এক অনন্য উচ্চতায় নিয়ে যাবে, আমি বিশ্বাস করি। সবাই ভালো থাকো, অ্যাকাউন্টিং এর সাথেই থাকো। নেক্সট ক্লাস আবার সবার সাথে দেখা হচ্ছে। নেক্সট ক্লাস কত দ্রুত হবে সেটা ডিপেন্ড করে তোমাদের রেসপন্সের উপর। সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।